চালু রাখি। আপনারা একটু সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন, কেমন সাউন্ড ক্লিয়ার কিনা বা আমার কথা বোঝা যাচ্ছে কিনা, ঠিক আছে? আর আমি তো নোয়াখালীর মানুষ, হয়তো অনেক সময় নোয়াখালীর কথা চলে আসতে পারে। ঠিক ঠিক আছে। হ্যাঁ, কোনটা? ও পকে, পকে ফবলি। ও আচ্ছা, হ্যাঁ এটা আসতে পারে, এটা আসলে এলাকার ভাষা খুব ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, আচ্ছা ঠিক আছে, এটাও হয়তো আমার স্পেশালিটি। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যে জিনিসটা দেখব, আমরা আবার আমরা কোথায় আসবো, আমাদের হুকমার্সে আসবো। হুকমার্স থেকে আমরা সেটিংসে যাব। সেটিংস থেকে আমরা চলে যাব কোথায়, আমরা সেটিংসে যাচ্ছি। সেটিংস থেকে আমরা চলে যাব অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি। ঠিক আছে। তো এর আগে প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা জেনারেল, প্রোডাক্ট, ট্যাক্স, শিপিং, পেমেন্ট মেথড এগুলো সম্পর্কে খুব ভালোভাবে জানছি। ঠিক আছে, ঠিক আছে। তো এখন আমরা অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসি সম্পর্কে আমরা জানবো। অ্যাকাউন্টস অ্যান্ড প্রাইভেসিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথমে কি আছে দেখেন, প্রথমে যে জিনিসটা আছে চেক আউট। কী বলতেছে, অ্যানাবল গেস্ট চেক আউট রিকমেন্ডেড। আপনি যদি চান যে কোনো গেস্টকে এখানে চেক আউট করে রাখতে চান, আপনি রাখতে পারবেন। কেমন? অ্যালাউস কাস্টমার টু চেক আউট উইথআউট অ্যান অ্যাকাউন্ট। আপনি যদি চান যে কোনো কাস্টমার সে গেস্ট হিসেবে আসবে, একটা কথা বলি, যেমন ধরেন কেউ আপনার সাথে সব সময় আছে, সে কি আপনার কাছে গেস্ট? গেস্ট না। ধরেন কাউকে আপনি দাওয়াত দিয়েছেন, তাকে একটা ইনভিটেশন কার্ড পাঠাইছেন, সে আপনার জন্য গেস্ট। ধরেন আপনারা আমার সাথে সব সময় আছেন, আপনারা কি আমার কাছে গেস্ট? আমিও গেস্ট না, আপনারাও গেস্ট না। কিন্তু এখানে যদি আজকে ধরেন মাহমুদা আপুর বোন আসলো একজন, আসার পর উনি আমাদের কাছে কি সবার কাছে গেস্ট হবে না? এখন বিষয়টা বোঝেন এটার সাথে কি আছে। আচ্ছা, এখন কোনো কাস্টমার যখন আমাদের নর্মালি আমাদের ওয়েবসাইটে আসবে, দেখতে আসবে, ঘুরতে আসবে, তখন উনি আমাদের জন্য কি গেস্ট? কি গেস্ট? এবার ক্লিয়ার বুঝতে পারছি? আর যিনি অ্যাকাউন্ট করে আমাদের সাথেই আছেন, যিনি আমাদের ধরেন আমরা যখন দারাজে দেখাইছি রেজিস্টার করতে হয়, রেজিস্টার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে উনি আমাদের সাথে আছে, তাইলে উনি আমাদের জন্য কি গেস্ট না, উনি আমাদের ফ্যামিলির একজন সদস্য, মেম্বার হয়ে গেছেন। ঠিক আছে, বুঝতে পারছি? তো এখন আপনি যদি চান যে অ্যালাউস কাস্টমার টু চেক আউট উইদাউট অ্যান অ্যাকাউন্ট, যে উইদাউট অ্যান অ্যাকাউন্ট, ঠিক আছে, যদি আপনি চান কোনো একজন কাস্টমার অ্যাকাউন্ট ছাড়াই সে চেক আউট করতে পারবে কোনো একটা প্রোডাক্ট, সে আমার ইয়েতে আসবে, আমার কোথায় আসবে ভুলে গেছি, ওয়েবসাইটে, রাইট, আমার ওয়েবসাইটে আসবে, আমার ওয়েবসাইটে আসবে, আসার পর সে কী করবে, ভিজিট করবে, ভিজিট করার পর সে যদি মনে হয় যে কোনো একটা প্রোডাক্ট সে চেক আউট করবে, তাহলে সে চেক আউট করতে পারে। যদি আপনি মনে করেন যে ওরকমটা রাখবেন, তাহলে কী করবেন, অ্যানাবল করে রাখবেন। যদি মনে করেন না রাখবেন না, কোনো প্রবলেম নাই। এরপরে অ্যানাবল লগ ইন ইন ডিউরিং চেক আউট। অ্যানাবল লগ ইন, আপনি যদি চান যে ডিউরিং চেক আউট মানে কি, ডিউরিং, অ্যানাবল লগ ইন ডিউরিং চেক আউট মানে সে কি করবে, সে তার যদি অ্যাকাউন্ট থাকে সে লগ ইন করে সে চেক আউট করতে পারবে। যদি আপনি চান যে না তাকে কি অ্যাকাউন্ট করা লাগবেই, সে অ্যাকাউন্ট প্রথমে আসবে, তাকে অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট করার পর সে কি করবে, সে তারপর চেক আউট করতে পারবে। যদি আপনি এরকমটা চান তাহলে এখানে অ্যানাবল করে রাখবেন, কোনো প্রবলেম নাই। আর যদি বলে না কোনো আমাদের এখানে প্রথমে আসার পর কোনো অ্যাকাউন্ট করতে হবে না তোমাকে, তুমি আমাদের প্রোডাক্ট চেক আউট করে দেখতে পারবে, চেক আউট করতে পারবে। বুঝতে পারছি? আচ্ছা, এরপর হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশন। অ্যাকাউন্ট ক্রিয়েশন অ্যালাউস কাস্টমার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এখন আপনি চাচ্ছেন কি কোনো কাস্টমার এখানে আসলে অবশ্যই তাকে অ্যাকাউন্ট করতে হবে মাই ডিউরিং চেক আউট, ঠিক আছে? তখন আপনি এখানে কি করবেন, ডিউরিং চেক আউট এখানে তাকে চেক আউট করতে দিবেন, যে যদি তার অ্যাকাউন্ট থাকে তাহলে চেক আউট করতে পারবে। আর নাহলে কি কাস্টমার ক্যান ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বিফোর প্লেসিং দ্য অর্ডার। যদি আপনি চান যে না কোনো একজন কাস্টমার কোনো একটা অর্ডার প্লেস করতে হলে অবশ্যই তাকে কি করতে হবে, মাই অ্যাকাউন্টে এসে অ্যাকাউন্ট করতে হবে অথবা রেজিস্টার করতে হবে, সে রেজিস্টার মেম্বার হতে হবে, তখন সে একটা যে কোনো প্রোডাক্ট সে অর্ডার অথবা পারচেস করতে পারবে। যদি এরকমটা চান তখন এই জায়গায় আপনাকে অন মাই অ্যাকাউন্ট পেজ, এখানে আপনি কি করবেন, একটা অন মাই অ্যাকাউন্ট পেজ করবেন, করার পর এটাকে আলাদা একটা ট্যাবে ওপেন হবে। আমরা দেখাবো যে অন মাই অ্যাকাউন্ট পেজটা কোথায় থাকে, কীভাবে অ্যাড করতে হয়, কীভাবে করবে, ঠিক আছে? তো এটার জন্য আলাদা টোটাল আলাদা একটা পেজ হবে, আলাদা একটা গেটওয়ে, আলাদা একটা সিস্টেম থাকবে। ওই সিস্টেমে এসে সে প্রথমে কি করবে, রেজিস্টার্ড মেম্বার হবে অথবা তাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। বুঝতে পারছি বিষয়টা?
এখন আমি আপনাদেরকে একটু দারাজে নিয়ে যাই। দেখেন দারাজ, আচ্ছা আমি একটু দারাজে নিয়ে যাই, জিনিসটা একটু খেয়াল করেন। যে কথাগুলো বললাম কই জানি দারাজ আসেনি। গরম লাগতেছে সবার কাছে না? হুম, গরম রে ভাই, গরম লাগতেছে। আচ্ছা যেমন ধরেন আমি দারাজে আসলাম, daraz.com.bd, তাই তো? এই daraz.com.bd-তে আমি একটু ঢুকলাম, দেখেন কি হয়। আচ্ছা ঢোকার পরে আমি প্রথমেই আমার টার্গেট, আচ্ছা দারাজটা আসুক, ধরেন আমি এই টি শার্টটা কিনবো, ধরেন এই টি শার্টটা আমি কিনতে চাচ্ছি, কি ঘটনা ঘটে দেখেন। আচ্ছা ফুললি লোড হোক ওয়েবসাইটটা, আপনাদেরকে তো আবার এক্সাম্পল না দিলে আপনারা বুঝেন না, নাকি? আচ্ছা এক্সাম্পল কি বেস্ট না শুধু এমনি বলে দেওয়া, মানে উদাহরণ ইজ বেস্ট নাকি এক্সাম্পল বেস্ট, মানে এক্সাম্পলের সাথে ইয়ে করলে বেস্ট না, এক্সাম্পলটা মনে থাকে বেশি। হ্যাঁ। নূপুর কথা শেষ, ঠিক আছে। আচ্ছা তারপর হচ্ছে, তারপর তারপর হচ্ছে দেখেন আমি দারাজে আসলাম, দারাজ থেকে আমি কি করলাম, যে এখানে এই টি শার্টটা ধরেন আমি কিনতে চাচ্ছি, ঠিক আছে? তো এই টি শার্টের উপর আমি ক্লিক করলাম, ক্লিক করার পর ধরেন কেমনটা পছন্দ আপনাদের, এরকম পছন্দ, আমার এটা পছন্দ হচ্ছে, এটা এই কালারটা পছন্দ হচ্ছে। দেখেন এই যে প্রোডাক্টগুলো দেখতেছেন কত কালারের প্রোডাক্ট আছে, আমাদের ওয়েবসাইটটা আমরা চাইলে এরকম করতে পারবো, তবে এটার জন্য অনেক বেশি কষ্ট করতে হবে আপনাদের, অনেক বেশি পরিশ্রম করতে হবে, ঠিক আছে? ধরেন আমি এই প্রোডাক্টটা চাচ্ছি, এই প্রোডাক্টটা চাওয়ার পর আমি চলে যাচ্ছি কোথায়, বাই নাও বা অ্যাড টু কার্ট, ঠিক আছে? তা আমি অ্যাড টু কার্ডে যাচ্ছি, কয়টা নেব, একটা নেব, দাঁড়ান অ্যাড টু কার্ডে গেলাম। অ্যাড টু কার্ডে ক্লিক করার সাথে সাথে দেখেন সে আমাকে একটা মেসেজ অপশন, একটা মেসেজ বক্স আসছে না? কীরকম আসছে দেখেন, সে বলতেছে, প্রথমে বলতেছে ওয়েলকাম টু দারাজ প্লিজ লগ ইন, ঠিক আছে? তো আমার আমার ফোন নাম্বার অথবা ইমেল অ্যাড্রেস দিয়ে, আর এর সাথে কি পাসওয়ার্ড চাচ্ছে, যে তুমি, তোমাকে দারাজে আসার জন্য স্বাগতম, ঠিক আছে? যে তুমি দারাজে আসলা, আসার পর এখানে তুমি লগ ইন করো। এখন ধরেন আমরা কি করলাম, আমাদের তো কোনো অ্যাকাউন্টে নেই, তা আমরা লগ ইন কীভাবে করবো, করতে পারবো? যেহেতু আমাদের অ্যাকাউন্ট নেই, আমরা তো রেজিস্টার্ড মেম্বার না, তাহলে আমাদেরকে কি করতে হবে, প্রথমে কি করতে হবে, আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, মানে আমাদেরকে রেজিস্টার হতে হবে, অথবা আমাদেরকে সাইন আপ করতে হবে। তাহলে থেকে আপনি চাইলে, দেখেন আমি বলি, আপনি চাইলে ফেসবুকের মাধ্যমে আপনারা লগ ইন করতে পারবেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনি চাইলে গুগলের মাধ্যমে আপনি একটা অ্যাকাউন্ট করতে পারবেন, অথবা আপনি যদি চান যে এই যে এখানে দেখেন লগ ইনের পাশে আছে কি সাইন আপ, এই সাইন আপে আসবেন, সাইন আপ, রেজিস্টার, জয়েন আস, এই তিনটা কিন্তু একই কাজ। কি কি? সাইন আপ, রেজিস্টার, জয়েন। আমি কিন্তু জিজ্ঞেস করবো সাইন আপ, রেজিস্টার, জয়েন আস, এই তিনটা কিন্তু একই কাজ, ঠিক আছে? কোথাও সাইন আপ পাবেন, কোথাও রেজিস্টার পাবেন, কোথাও জয়েন আস পাবেন, ঠিক আছে? এখন দেখেন ক্রিয়েট ইউর দারাজ অ্যাকাউন্ট, এ প্রথমে আমাদেরকে সাইন আপে আসবেন, সাইন আপে এসে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার ইমেল দিতে পারেন অথবা ফোন নাম্বার দিয়ে করতে পারেন, ফুল নেম আপনি যেরকম সিস্টেম রাখবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনাকে ফোন নাম্বারের মাধ্যমে একটা 6 ডিজিটের কোড দেবে, কোড দেওয়ার পর আপনি পাসওয়ার্ড দেবেন, আপনার ডেট অফ বার্থটা দেবেন, আপনি জেন্ডারটা দেবেন, মেল নাম ফিমেল কেমন, তারপর হচ্ছে এখানে ফুল নেমটা দেবেন, এখানে আই ডু, এখানে অ্যাকসেপ্ট, এখানে চেক বক্সে টিক দেবেন, টিক দেওয়ার পর এখানে জাস্ট সাইন আপ করবেন। সাইন আপ করলে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে, এখানে আপনি একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন, ওই ইউজার নেম এবং পাসওয়ার্ডের মাধ্যমে আপনি পরবর্তীতে যে কোনো প্রোডাক্ট কিনতে চাইলে আপনি কি করতে পারবেন, ওখান থেকে লগ ইন করে ঢুকতে পারবেন। তাহলে এরকম সিস্টেমটা আমরা যদি চাই, আমাদের ওয়েবসাইটও এরকম সিস্টেম, আপনি কি লগ ইন করে কোনো কাস্টমার সে আসলো, আসার পর তিনি কি চেক আউট করতে পারবে, প্রথমে চেক আউট করবে, চেক আউট মানে কি, তিনি প্রোডাক্টটাকে দেখবে, প্রোডাক্টের ভিতরে ঢুকবে, প্রোডাক্টগুলোকে দেখবে, রেট দেখবে, ডিসক্রিপশান দেখবে, শর্ট ডিসক্রিপশান দেখবে, সব কিছু উনি দেখবে, সাইজ টাইজ দেখবে। দেখার পর উনি যখন বাই নাওতে যাবে অথবা অ্যাড টু কার্ডে যাবে, এই অ্যাড টু কার্ডে যাওয়ার পরে ঘটনাটা ঘটবে যে ওনাকে কি অ্যাকাউন্ট করতে হবে না অ্যাকাউন্ট ছাড়া উনি প্রোডাক্টটা নিতে হবে। তা আপনি যদি ওরকম সিস্টেম রাখতে চান তাহলে অ্যানাবল গেস্ট চেক আউট, মানে কোনো গেস্ট আসলে তিনি চেক আউট করতে পারবে, সরাসরি চেক আউট করতে পারবে, বাট অ্যালাউস কাস্টমার টু চেক আউট উইদাউট অ্যান অ্যাকাউন্ট। যদি আপনি চান যে না কোনো কাস্টমার লগ ইন না করে আমার ওয়েবসাইটে ঢুকতেই পারবে না,
তিনি চেক আউট করতে হলে আমার এখানে কি আগে অ্যাকাউন্ট করতে হবে, তারপর ওনাকে চেক আউট। তা আমরা কি করব, আমরা রাখবো এরকম যে আমার ওয়েবসাইটে যখন কোনো কাস্টমার আসবে, কাস্টমার আসার পর উনি প্রোডাক্ট দেখবে, ধরবে, ঘাঁটবে, কালার দেখবে, বুঝবে, ডিজাইন দেখবে, সব কিছু দেখার পরে উনি প্রোডাক্টটা যাতে চেক আউট করতে পারে, মানে প্রোডাক্টটা যাতে দেখতে পারে। যেমন ধরেন আমরা কোনো দোকানে যাই, যাওয়ার পরে কি দোকানদার বলে আগে টাকা তারপর প্রোডাক্ট, বা আগে টাকা রাখেন তারপর দেখেন, এরকম কি কোনো সিস্টেম আছে? তো এরকম কোনো সিস্টেম না, আমরা এরকম কোনো সিস্টেম জটিল কোনো প্রক্রিয়ায় যাব। আমরা কোনো কাস্টমার আসলে উনি চেক আউট করুক, দেখুক, ঠিক আছে, এটা আমরা এনাবল করে রাখবো। এরপরে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েশন, অ্যালাউ কাস্টমার টু ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। আপনি যদি চান যে কোনো কাস্টমার চেক আউট করার আগে তাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আপনি দিতে পারেন, অথবা এনাবল করে টিকটা এনাবল করে রাখতে পারেন, অথবা কাস্টমার ক্যান ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বিফোর প্লেসিং দিস অর্ডার। অথবা কাস্টমার চেক আউট করলো, প্রোডাক্ট দেখলো, দেখে টেকে অ্যাড টু কার্ট করলো, অথবা চেক আউট করলো, চেক আউট করার পর যখন উনি অর্ডারটা প্লেস করতে যাবে তখনই ওনাকে কী করতে হবে, ওনাকে আগে অ্যাকাউন্ট করতে হবে। তা আমরা এই সিস্টেমটা আমরা রাখতে পারি, কোনো প্রবলেম নাই। এখন আসেন, এটা আমি অ্যানাবল করে দিছি। এখন আসেন অ্যাকাউন্ট ক্রিয়েশন অপশন। এখন উনি অ্যাকাউন্ট ক্রিয়েশন অপশনটা কীভাবে করবে, কি ইউজ ইমেল অ্যাড্রেস অ্যাজ অ্যাকাউন্ট লগ ইন। উনি কি ওনার ইমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা লগ ইন করবে, ঠিক আছে, কিসের মাধ্যমে করবে, না সেন্ড পাসওয়ার্ড সেট আপ লিঙ্ক, না কোনো লিঙ্কের মাধ্যমে। তো উনি এই দুটো জিনিস যেভাবে আছে এইভাবে থাকবে। উনি একটা পাসওয়ার্ড পাবে, একটা ইমেল, উনি ইমেল অ্যাড্রেসটা দেবে, ওই ইমেলের অ্যাড্রেসের মাধ্যমে উনি একটা পাসওয়ার্ড পাবে, ঠিক আছে, এবং এই ইমেল অ্যাড্রেস এবং ওই পাসওয়ার্ডের মাধ্যমে উনি সে অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে, ঠিক আছে। এরপরে অ্যাকাউন্ট এনশিওর রিকোয়েস্ট, ঠিক আছে, রিমুভ পার্সোনাল ডাটা ফ্রম অর্ডার অন রিকোয়েস্ট, ঠিক আছে। ধরেন রিমুভ পার্সোনাল ডাটা ফ্রম অর্ডার অন রিকোয়েস্ট। এখন আপনি যদি কারো পার্সোনাল ডাটা রিমুভ করে রাখতে চান, রিমুভ দেখাতে চান যে তাদের পার্সোনাল কিছু, যে যেমন ধরেন কোনো একটা কাজ, আপনার কয়টা অপশন, একটা অপশন আসছে, আচ্ছা আচ্ছা, ওটা ওটা দেখায়েন, ওটা দেখবো না, হ্যাঁ, এটা একটু ক্লাসটা শেষ করি। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন নিউ কাস্টমার সার্ভিস অ্যান্ড ইমেল টু সেট আপ দেয়ার পাসওয়ার্ড। নতুন কোনো কাস্টমার যদি চায় যে তার পাসওয়ার্ডটা সেট আপ করবে বা তার পাসওয়ার্ডটা চেঞ্জ করবে, সেটা পারবে। অথবা আমাদের সাথে যোগাযোগ, মানে আমরা যদি এমন সিস্টেম থাকে যে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাকে পাসওয়ার্ডটা সেট আপ করে দিতে পারবো, ঠিক আছে। তো যেহেতু সে পাসওয়ার্ড করবে, লগ ইন করবে, অ্যাকাউন্ট করবে, সেহেতু কী হবে, আমাদের কাছে তার সব কিছু আসবে, তার সকল ডাটা আমাদের কাছে আসবে। কোথায় আসবে ওটাও দেখাবো, ওটাও কিছুক্ষণ পরে দেখতে পাবেন। আচ্ছা, অ্যাকাউন্ট এনশিওর রিকোয়েস্ট, দেখেন রিমুভ পার্সোনাল ডাটা ফ্রম অর্ডার অন রিকোয়েস্ট। ধরেন আপনি কোনো অর্ডার পাইছেন, অর্ডার নেওয়ার পরে সে কিছু অবশ্যই সে তার অ্যাড্রেস দিবে, তার ফোন নাম্বার দিবে, তার ইমেল দিবে, হ্যাঁ, অনেক কিছু দেয় না, তার নাম দিবে, ডেলিভারি অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, প্রিভিয়াস অ্যাড্রেস, বা আপনার যাই আছে না কেন। আপনি যদি চান যে তার ডাটাগুলো জমা রাখবেন না, তার ডাটাগুলো সে অর্ডারটা প্লেস হয়ে যাওয়ার পরে তার ডাটাগুলো রিমুভ করে দিবেন, আপনি চাইলে পারেন। তবে জিনিসটা আমরা রাখবো, আমাদের এই জিনিসগুলোর কাজ আছে। এরপর রিমুভ অ্যাক্সেস টু ডাউনলোড অন রিকোয়েস্ট, ঠিক আছে। ধরেন কীরকম হতে পারে আমি আপনাকে বলি, এরকম ধরেন কোনো একজন কাস্টমার সে রিমুভ অ্যাক্সেস টু ডাউনলোড অন রিকোয়েস্ট, সে রিকোয়েস্টের মাধ্যমে কোনো প্রোডাক্টকে ডাউনলোড করতে পারবে কিনা, ঠিক আছে। এই জিনিসটা আপনি কি অ্যাপ্রুভাল দিতে চাচ্ছেন কিনা, অ্যালাউ পার্সোনাল ডাটা টু বি রিমুভ ইন বাল্ক ফ্রম অর্ডার, আপনি কি বাল্ক অ্যাকশনে ডাটাগুলো রাখতে চাচ্ছেন কিনা। তো এগুলো যেভাবে আছে এইভাবে থাকুক, এগুলো চেঞ্জ করার দরকার নেই। এগুলো যদি কোনো ক্লায়েন্ট অথবা আপনার বায়ার অথবা আপনি যে কোম্পানিতে কাজ করবেন ওনারা যদি রিকোয়ারমেন্ট দেয় যে আমার এরকম হবে, তুমি এইভাবে সেট আপ করো, তখন ওইভাবে সেট আপ করবেন। এখানে আসলেই আপনি যে উনি তখন বলবে যে অ্যাকাউন্ট সেট আপের বিষয়টা, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন প্রাইভেসি পলিসি, আপনি কি গোপনীয়তা রক্ষা করবেন কিনা, বা আপনার কোম্পানিতে যে আমি যে অ্যাকাউন্ট করব, ধরেন আমরা ফেসবুকে একটা অ্যাকাউন্ট করতেছি, ফেসবুকে অ্যাকাউন্ট করতে আমরা ফোন নাম্বার দিচ্ছি, অনেক কিছুই দিচ্ছি, কিন্তু আবার অনেক ছবি দিচ্ছি যেগুলোকে আমরা ফেসবুকে হাইড করে রাখছি, এটা আমি ছাড়া কেউ দেখবে না, অনলি মি করে রাখছি না, অনেক কিছু সিস্টেম কিন্তু ফেসবুকে করা যায়, ঠিক আছে। তো এখন
ফেসবুক যদি আমাদেরকে যদি নিশ্চয়তা না দিত যে আমাদের সকল তথ্য, আমাদের সকল ডাটা, ঠিক আছে, আমাদের মেসেজিং, আমরা যে মেসেজিং করি না, অনেকের সাথে অনেক রকমের মেসেজ হয় না? টক্সিক মেসেজ আছে, রোমান্টিক মেসেজ আছে না? আছে, অনেক ধরনের মেসেজ হয় কিন্তু। তো এখন ফেসবুক মানে লাইক এস মেটা, যদি ফেসবুকের আরেকটা নাম কিন্তু মেটা, মাথায় রাখবেন। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক, এই তিনটা, আরও একটা আছে ওটা আমি ভুলে গেছি এখন, এই তিন চারটা তাদের সিস্টেম নিয়ে মেটা, বুঝছি। এখন ধরেন ফেসবুক যদি আমাদেরকে নিশ্চয়তা না দিত যে আমরা কথা বলতেছি, আমরা কোনো গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ কথা বলতেই পারে, তাই না? অথবা মা বাবার সাথে কথা বলতেছে, নাইলে অথবা বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, তোমার জন্য 10,000 পাঠালাম, 20,000 পাঠালাম, কত অনেক ধরনের কথাবার্তা হয়। এখন ফেসবুক যদি নিশ্চয়তা না দিত, আপনি কি মেসেঞ্জারে কথা বলতেন? মেসেঞ্জারে আদান প্রদান করতেন? টেক্সট পাঠাতেন? তাইলে এটা হচ্ছে প্রাইভেসি পলিসি। আপনি কতটুকু কাস্টমারকে সিকিউরিটি প্রদান করতেছেন, কতটুকু প্রাইভেসি পলিসি আপনি মেনটেন করে চলবেন, সেই জিনিসটা কাস্টমারকে অ্যাওয়ারনেস করাতে হবে, সেই জিনিসটা কাস্টমারকে এনশিওর করতে হবে। যেহেতু কাস্টমার তার ফোন নাম্বার, তার ডিটেলস দেবে, তার একটা ইমেল আইডি দেবে, আপনার কাছে তার পাসওয়ার্ড থাকবে, সে জিনিসগুলো যাতে কখনো হ্যাক হয়ে না যায়, অথবা আপনার দ্বারা অথবা আপনার কোম্পানি দ্বারা যাতে সে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, এই জিনিসগুলো আপনাকে 100% এনশিওর করতে হবে। তখনই সে অ্যাকাউন্ট করবে যখন আপনি প্রাইভেসি পলিসিটা, সিকিউরিটি সিস্টেমটা 100% রাখবেন, ঠিক আছে। এখন দেখেন প্রাইভেসি পলিসিতে কি আছে, রেজিস্ট্রেশন প্রাইভেসি পলিসি, ইউর পার্সোনাল ডাটা উইল বি ইউজ টু সাপোর্ট ইউর এক্সপিরিয়েন্স থ্রু আউট, কি বলছে, দিস ওয়েবসাইট টু ম্যানেজ অ্যাক্সেস টু ইউর অ্যাকাউন্ট অ্যান্ড ফর আদার পারপোজ কি ডিসক্রাইব ইন আওয়ার প্রাইভেসি পলিসি, ঠিক আছে। জিনিসগুলো আপনারা একটু পড়বেন, তারপর চেক আউট প্রাইভেসি পলিসি, ইউর পার্সোনাল ডাটা উইল বি ইউজ প্রসেস ইউর অর্ডার, সাপোর্ট ইউর এক্সপিরিয়েন্স থ্রু আউট দিস ওয়েবসাইট অ্যান্ড ফর কি হচ্ছে আদার পারপোজ ডিসক্রাইব ইন আওয়ার, এটাও আমাদের প্রাইভেসি পলিসি। তাহলে ওরা কী কী বলে দিছে আপনারা একটু কনভার্ট করে, যদি না বুঝেন কনভার্ট করে বুঝে নিন। আরেকটা বিষয় হচ্ছে আপনারা চাইলে এখানে বাংলাও অ্যাড করতে পারবেন, হিমি একদম এরই রিক্সাওয়ালা আজকেও যদি নাম আসছে তো দেখবেন আপনার, ও রিক্সা বসে বসে মোবাইল টিপছে, তো রিক্সাওয়ালা হাঁটতে হাঁটতে মোবাইল টিপছে, রিক্সাওয়ালা মাইরা দিচ্ছে সেই শুনতে। আপনি মোবাইলে কি সমস্যা ভাই? কে কে ফোন দেয় আপনাকে? আচ্ছা, এরপরে দেখেন পার্সোনাল ডাটা রিটেনশন কি আছে, shows how long to retain personal data when it's no longer needed for processing কি leave the following option blank to retain this data identity কি 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 এটা কি আমি তো করতেই পারতেছি, এটা কি ইনডেফিনিটলি রাইট। এই যে আমাদের প্রোনাউন্সিয়েশনের প্রবলেম, তাই না? তো যিনি ইনডেফিনিটলি না, অনেকে ইনডেফিনিটলি বলতেছেন, কি হবে ইনডেফিনিটলি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, মাহমুদ আপু তো বুঝতে পারছেন না? বুঝলেই হবে। আচ্ছা তাহলে আমরা দেখেন রিটেন ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্টস। আচ্ছা এখানে এই জিনিসটা একটু ভালো করে বুঝেন, রিটেন ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট। দেখেন আমরা অনেক সময় কি আমরা বিভিন্ন জায়গায় অ্যাকাউন্ট করি না, অ্যাকাউন্ট করার পর দেখা গেছে 6 মাস 1 বছর পর আমাদের অ্যাকাউন্টগুলো অটোমেটিক ডিসেবল হয়ে যায়, অথবা আমাদের অ্যাকাউন্টগুলো অটোমেটিক কী হয়ে যায়, রিমুভ হয়ে যায়, ঠিক আছে। সুমি কথা বুঝতেছি। আচ্ছা আমাদের কি হয়ে যায় যে আমরা অনেক জায়গায় অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে অ্যাকাউন্ট করি, আমাদের অ্যাকাউন্টগুলো 6 মাস অথবা 1 বছর পরে দেখা যায় কি রিমুভ হয়ে যায় বা ডিসেবল হয়ে যায়। তো এই সিস্টেমগুলো আসলে কোম্পানি করে রাখে, যারা এই সিস্টেমটাকে চালায় তারা এই সিস্টেমটার ভিতরে করে রাখে। কিভাবে করে দেখেন, যে প্রথমে আসছে দেখেন রিটেন ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট। হ্যাঁ, আপনি ধরেন কোনো একজন কাস্টমার আসলো, কোনো একজন প্রোডাক্ট কিনলো, সে একবার অ্যাকাউন্ট করলো, একবারে করলো,
ওই অ্যাকাউন্টের মাধ্যমে একবারে সে কী করলো, প্রোডাক্ট কিনলো, ওই 1 বছরের ভিতরে সে আর কখনো আপনার এখানে আসলো না, তখন আপনি তার জন্য কী ব্যবস্থা রাখছেন? ঠিক আছে, এই রিটেন ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট মানে তা সে একবারে অ্যাক্টিভ হয়েছে আর কখনো অ্যাক্টিভ হয়নি, আর কখনো এই জায়গায় সে আসেনি, তখন তার জন্য আপনি কি করবেন, আমরা কি করব, আমরা হয় 3 মাস নাইলে 6 মাস, অথবা আমরা এখানে দেখেন, এখানে অলরেডি মান্থ দেওয়া আছে, দেখেন ডেজ দেওয়া আছে, উইকস দেওয়া আছে, মান্থস দেওয়া আছে, ইয়ার দেওয়া আছে। আপনি কি কীরকম চাচ্ছেন? আপনি কি চাচ্ছেন যে কোনো একজন কাস্টমার অথবা কোনো একজন ক্লায়েন্ট আসার পর তিনি অ্যাকাউন্ট করার পর 1 বছর পর্যন্ত আপনি অ্যাকাউন্টটা রাখবেন, 1 বছর পরে তার অ্যাকাউন্টটা অটোমেটিক হয়ে যাবে, ডিজেবল হয়ে যাবে। যদি 1 বছরের ভিতরে সে আর না আসে, সে আর না ঢোকে, তাহলে তার অ্যাকাউন্টটা কী হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে অথবা ডিজেবল হয়ে যাবে। অথবা আপনি যদি চান যে কতদিন, 60 দিন, 100 দিন, 200 দিন বা 180 দিন, কত দিনের ভিতরে আপনি চাচ্ছেন আপনি দিতে পারবেন। ঠিক আছে, এখানে আপনি যদি চান যে এরকম 180 দিন মানে 6 মাস, 180 ডেজ পরে দিতে পারবেন। তো 6 মাসকে আমরা আরও সহজে লিখতে পারি, যেহেতু এখানে মান্থ আছে, আমরা যদি 6 মান্থ চাই 6 মান্থ। আপনি যদি চান যে ধরেন 4 উইক মানে 1 মাসের ভিতরে সে যদি আর আপনার এখানে না আসে, তাহলে এখানে দেখেন 4 উইকস, হ্যাঁ, মানে সে 4 উইক্সের ভিতরে যদি আর না আসে, তাহলে তার অ্যাকাউন্টটা অটোমেটিক কী হয়ে যাবে, ডিজেবল হয়ে যাবে অথবা রিমুভ হয়ে যাবে, সে আর অ্যাকাউন্টে ঢুকতে পারবে না, তাকে আবার নতুন করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। অথবা আপনি যদি চান যে না, আপনি 1 বছর চাচ্ছেন যে মানুষটা 1 বছর থাকুক, 1 বছরের ভিতরে তার হয়তো কিছু লাগতে পারে, এই 1 বছর পর্যন্ত তার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকবে, 1 বছরের ভিতরে যদি সে আসে তাহলে তো ভালো, না আসলে 1 বছর যেদিন শেষ হবে তার অ্যাকাউন্ট করা থেকে শুরু করে 1 বছর শেষের দিন পর্যন্ত তার অ্যাকাউন্ট 12টা পর্যন্ত ওপেন থাকবে, 12টার পরে রিমুভ হয়ে যাবে। 1 বছর একদিন যেদিন হবে সাথে সাথে তারা ইয়েটা রিমুভ সবার ঘুম আসে। আচ্ছা, তাহলে এটা বুঝছি না যে 1 ইয়ার কেন দিবেন বা 6 মান্থ কেন রাখবেন, যে আপনি অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ রাখতে চাচ্ছেন কিনা। রিটেন পেন্ডিং অর্ডার, দেখেন আমরা যখন অর্ডার করি অনেক সময় আমাদের অর্ডারটা পেন্ডিং থাকে না, পেন্ডিং অবস্থা থাকে। এখন আপনি চাচ্ছেন কতদিন পেন্ডিং রাখবেন, তার অর্ডারটা কতদিন পেন্ডিং থাকতে পারে, ঠিক আছে, কতক্ষণ পেন্ডিং থাকবে, কি 1 দিন পেন্ডিং রাখবেন, 1 উইকস পেন্ডিং রাখবেন, 1 মাস পেন্ডিং রাখবেন, 6 মাস পেন্ডিং রাখবেন, 1 বছর পেন্ডিং রাখবেন, কয়দিন পেন্ডিং রাখবেন। ধরেন আমাদের কাছে যদি কোনো কাস্টমার অর্ডার করে, আমরা 3 দিন পর্যন্ত তার অর্ডারটা কি রাখতে পারি, পেন্ডিং রাখবো, অথবা 2 দিন পর্যন্ত তার অর্ডারটা আমরা পেন্ডিং রাখবো, 3 দিনের দিন তার অর্ডারটা আমরা প্লেসমেন্ট করবো। পেন্ডিং মানে কি, সে যতক্ষণ পর্যন্ত প্রোডাক্টটা যতক্ষণ পর্যন্ত প্রসেসিং না হবে। যেমন আপনার দ্বারা যে যদি অর্ডার করেন, অর্ডার করার পর দেখেন প্রথমে আপনাদের অর্ডারটা কি থাকে, পেন্ডিং থাকে। পেন্ডিং থাকার পর আপনার কাছে আসবে যে ডিয়ার স্যার, ইউর প্রোডাক্টস ইজ নাও পেন্ডিং, প্লিজ ওয়েট, হ্যাঁ, উই আর, মানে এরকম থাকতে পারে যে উই আর কি জানি সামটাইমস, বা উই আর একটা টাইম দেয়, বা উই আর 2 days প্রোভাইড ইউর প্রোডাক্ট, বা আমরা আপনার প্রোডাক্টটা কুরিয়ারে দিচ্ছি বা এটা করতেছি, তো পেন্ডিং থাকবে। এখন আপনি কতদিন পেন্ডিং রাখতে চাচ্ছেন, 2 দিন রাখবেন, 3 দিন রাখবেন। এখন যদি 1 সপ্তাহ রাখেন, কাস্টমার কি বিরক্ত হবে না? 2 দিন কাস্টমার মানবে, 3 দিন মানতে পারে, কিন্তু 4 দিনের দিন কাস্টমার মানবে না, কাস্টমারকে 4 দিনের দিন প্রোডাক্ট দিতেই হবে, ঠিক আছে। তো এটার জন্য আপনি যদি এখানে বলে দেন যে আমরা প্রোডাক্টটা, তোমরা অর্ডার দেওয়ার পরে তোমার প্রোডাক্টটা 2 দিন পেন্ডিংয়ে থাকবে, 2 দিন পেন্ডিংয়ে থাকার পর আমরা তোমার প্রোডাক্টটা প্রসেস করে পাঠিয়ে দেব, ঠিক আছে, আপনি এখানে দিতে পারেন। তবে ভুলেও কখনো 2 মাস, মানে এমন কোনো প্রোডাক্ট যদি হয় যেটা খুবই মানে অ্যাজ ইউজুয়াল না, সেটা আনকমন, যেটা সহজে পাওয়া যায় না, ঠিক আছে, যে জিনিসটা সহজে পাওয়া যায় না সেটা হয়তো অ্যারেঞ্জ করে দিতে হতে পারে, বা সেটা খুব প্রাপ্য অথবা দুর্লভ, ঠিক আছে, তখন ওটার জন্য হয়তো আপনি টাইম নিতে পারেন, যে দেখো এই প্রোডাক্টটা যদি তুমি নিতে চাও তাহলে আমাকে 6 মাস সময় দিতে হবে, 1 বছর সময় দিতে হবে, লাইক প্রোডাক্টটা অনেক এক্সপেন্সিভ অথবা প্রোডাক্টটা অনেক দুষ্প্রাপ্য, এটা অ্যারেঞ্জ করে তারপর দিতে হবে, বা আমার স্টকে নেই, এরকমটা আপনাকে কাস্টমার কাছে ফিডব্যাক দিতে হবে অথবা মেল দিতে হবে। তো বিশেষ করে আপনারা 1 দিন রাখবেন অথবা 2 দিন রাখবেন অথবা 3 দিন রাখবেন, এর বেশি যাওয়া যাবে না। আর বাকিটা হবে আপনার বিজনেস পলিসি কেমন, আপনার কোম্পানির বিজনেস পলিসি কেমন, অথবা আপনার ক্লায়েন্টের অথবা আপনার বায়ারের বিজনেস পলিসি কেমন, সেটার উপর ডিপেন্ড করবে প্রোডাক্টটা, অর্ডারটা কতদিন পেন্ডিং থাকবে, ঠিক আছে। এরপর হচ্ছে রিটেন ফেল অর্ডার, রিটেন ফেল অর্ডার। আচ্ছা, এখন ধরেন কেউ অর্ডার করলো, অর্ডার করার পরে
সে কত দিনের ভিতরে আপনি চাচ্ছেন যে অর্ডারটা ফেল করবে, বা কখন অর্ডারটা ফেল করলো, বা সে কিভাবে দেখবে। তো আপনি চাইলে যে 2 দিন যদি সে পেমেন্ট না করে, 2 দিন যদি সে পেমেন্ট না করে, অথবা 3 দিন যদি পেমেন্ট না করে, 3 দিনের ভিতরে যদি পেমেন্ট না করে, তাহলে তার অর্ডারটা কি আসবে, ফেল, অর্ডারটা ফেল দেখাবে। অথবা সে 1 দিনের ভিতরে যদি পেমেন্ট না করে, তাহলে তার অর্ডারটা ফেল দেখাবে, ঠিক আছে। তারপর রিটেন ক্যান্সেল অর্ডার, কেউ যদি অর্ডারটাকে ক্যান্সেল করতে চায়, কত দিনের ভিতরে অর্ডারটা ক্যান্সেল করবে। আছে না এরকম যে আপনি 24 ঘন্টার ভিতরে অর্ডারটা ক্যান্সেল করুন, বা 2 দিনের ভিতরে। এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে পেন্ডিংয়ে রাখে, 1 দিন 2 দিন প্রোডাক্টটা পেন্ডিংয়ে রাখে, বুঝছেন। তো এখন পেন্ডিংয়ে রাখার রিজনটা হলো এটা। তো এখন এই সিস্টেমটাও থাকতে হবে যে কোনো কাস্টমার যদি চায় যে সে অর্ডারটা ক্যান্সেল করবে, কত দিনের ভিতরে ক্যান্সেল করবে, কবে কিভাবে ক্যান্সেল করবে, সেই জিনিসটা আপনাকে দেখা দিতে হবে। কি 1 দিনের ভিতরে ক্যান্সেল করতে হবে, না 2 দিনের ভিতরে ক্যান্সেল করতে পারবেন, তাই হ্যাঁ আপনি এখানে ফিক্সড করে দিতে পারবেন। এখন ক্যান্সেল করার পর প্রোডাক্টটা কি হবে, যখনই ক্যান্সেল করবে তখনই, যখন প্রোডাক্টটা অর্ডার করে তখন কিন্তু কি হয়, আপনার ইয়ে থেকে, এটা কি হয় ভুলে গেছি তো, প্রোডাক্টটা যখন অর্ডার করে, কালকে মনে হয় বলছিলাম, আচ্ছা আচ্ছা, প্রোডাক্টটা যখন একজন ক্লায়েন্ট অর্ডার করবে, তখন সেটা কি হয়, স্টক থেকে কমে না, কালকে বলছি না, প্রোডাক্টটা যখনই অর্ডার করবে তখন স্টক থেকে কমবে। আর প্রোডাক্টটা ক্যান্সেল করার পর ডিরেক্ট ক্যান্সেল যখন হয়ে যাবে, যে সে 2 দিন পরে প্রোডাক্টটা ক্যান্সেল করে দেবে, না তার প্রোডাক্টটা হয়তো প্রয়োজন নাই, সে হুট করে ভুলে অত প্রোডাক্টটা অর্ডার দিছে, এখন তার দরকার হচ্ছে না, তাহলে এই সিস্টেমটা আপনাকে অবশ্যই রাখতে হবে। তো তখন এই প্রোডাক্টটা যখন সে 2 দিনের ভিতরে ক্যান্সেল করে দেবে, তখন আবার অটোমেটিক কী হবে, আপনার স্টকে গিয়ে প্রোডাক্টটা জমা হয়ে যাবে। কথা বুঝতে পারছি। অর্ডার যখন করো তখন প্রোডাক্টটা মাইনাস হয়, আর যখন প্রোডাক্টটা ক্যান্সেল হবে তখন স্টকের সাথে অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? শুধু বুঝেন, আমার গল্পটা শুধু শুনেন, আমি কিন্তু ক্লাস নিচ্ছি না, গল্প করতেছি। গল্প না, কত সুন্দর গল্প। এরপর হচ্ছে রিটেন কমপ্লিট অর্ডার। যখন রিটেন কমপ্লিট অর্ডার এই যে অর্ডারটা কত দিনের ভিতরে কমপ্লিট হবে, 100% কত মাসের ভিতরে কমপ্লিট হবে, এই জিনিসটা আপনারা চাইলে এখানে দেখাই দিতে পারেন যে 2 দিনের ভিতরে কমপ্লিট অর্ডারটা রিটেন করতে হবে, বা 3 দিনের ভিতরে অর্ডারটা কমপ্লিট হবে। তো এই জিনিসগুলো আমরা অনেক ভালোভাবে বোঝার চেষ্টা করছি, এবং এখানে অনেক কিছু বোঝার আছে। আপনারা অবশ্যই, আমি আশা রাখি যে বাসায় এই জিনিসগুলো দেখবেন, বুঝবেন, শুনবেন, কারণ এই জিনিসগুলো আপনাকে প্র্যাকটিস করতেই হবে। ঠিক আছে? এর কারণ হচ্ছে, আমি বারবারই বলি যে আমরা শুধু একটা ওয়েবসাইট ডিজাইন শিখবো না, আমরা একটা ওয়েবসাইট ম্যানেজমেন্ট থেকে শুরু করে একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট, একটা ওয়েবসাইট ডিজাইন এবং মার্কেটিং পর্যন্ত, প্রোডাক্ট বিক্রি করে টাকা পকেটে নেওয়া পর্যন্ত শিখবো। তাহলে আমাদেরকে কত কিছু করতে হবে, তাহলে ইউ আর ওয়ান ম্যান আর্মি, রাইট? তাহলে আপনাদেরকে অনেক বেশি পরিশ্রম করতে হবে, অনেক বেশি ডেডিকেট হইতে হবে, ঠিক আছে? তাহলে আমার এই অ্যাকাউন্ট অ্যান্ড প্রাইভেসি সিস্টেমটা আমার হলো, এখান পর্যন্তই ক্লাসটা শেষ হলো। এরপর আমরা কি করব, লেটসে সব কিছু যখন আমরা সেটিংগুলো ঠিক করব, আমরা চেক আউট, অ্যাকাউন্ট ক্রিয়েশন, আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশন অপশন, তারপর অ্যাকাউন্ট ইস্যুর রিকোয়েস্ট, তারপর কি আছে কই, তারপর প্রাইভেসি পলিসিতে আপনি রেজিস্ট্রেশন প্রাইভেসি পলিসি কেমন রাখবেন, চেকআউট প্রাইভেসি পলিসি কেমন রাখবেন, পার্সোনাল ডাটা রিটেনশন কেমন রাখবেন, তারপর রিটেন ইনঅ্যাক্টিভ অ্যাকাউন্ট কেমন হবে, ক্লিক করেন না, আপনি ক্লিক করেন না। তারপর হচ্ছে রিটেন পেন্ডিং অর্ডার কেমন রাখবেন, রিটেন ফেলড অর্ডার, তারপর রিটেন ক্যান্সেল অর্ডার, তারপর হচ্ছে রিটেন কমপ্লিট অর্ডার, ঠিক আছে? জাস্ট টাইম ডিউরেশনগুলো আপনি কতদিন রাখবেন, কেমন সিলেক্ট করবেন, সেই জিনিসগুলো শুধুমাত্র আপনার উপর ডিপেন্ড করবে, কোম্পানির উপর ডিপেন্ড করবে। জাস্ট সব সেটিং যখন শেষ করবেন, লেটসে সেভ চেঞ্জ করবেন, ঠিক আছে? সেভ চেঞ্জ করার পরে আপনার কাজ শেষ, ঠিক আছে? বুঝতে পারছি? আচ্ছা, এই জিনিসগুলো আপনারা বুঝবেন কোথায়, যখন প্রোডাক্ট অর্ডার করবেন, অ্যাড টু কার্ট করবেন, তখনই বুঝতে পারবেন এই অ্যাক্টিভিটিস। এর আগে আপনারা এটা বুঝতে পারবেন না।